আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এগ্রিকালচার কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সের সেকেন্ড ক্লাসে ম্যাথের সেকেন্ড ক্লাসে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট আজকে আমরা কমপ্লিট করতেছি এবং এখানে আমরা কিন্তু গত ক্লাসের মতোই কোয়েশ্চেন ব্যাংক সলভ করব এবং টাইপ ওয়াইজ একটু একটু করে থিওরির সাথে সাথে আমরা বুঝে যাব যাতে করে আমাদের পরবর্তীতে প্রবলেম না হয়, অর্থাৎ যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন আমরা সলভ করতে পারি, অর্থাৎ একটুখানি ঘুরিয়েও যদি প্রশ্ন আসে তবুও যেন আমরা সলভ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো প্রথমেই আছে আমাদের চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যে চ্যাপ্টার থেকে আসলে আমরা জানি যে ম্যাথ অবশ্যই আসবে পরীক্ষায় এবং এখানে আমাদের প্রচুর ফর্মুলা পড়তে হয়। তাহলে আসলে কাজটা তোমাদেরই বেশি আমার চাইতে, সেটা হচ্ছে ফর্মুলাগুলোকে খুব ভালো করে মনে রাখার ট্রাই করতে হবে, ঠিক আছে? কারণ ফর্মুলা যদি না পারি ভাই আমরা, তাহলে কোনোভাবেই আমরা কিন্তু পরীক্ষায় আসলে এমসিকিউ সলভ করতে পারবো না। তাহলে দেখো এখানে যে a প্লাস মাইনাস বি এর যে ফর্মুলাগুলো আছে, সাইন কস টেন কটের, সেগুলো আছে। সাইন 2 এর সমান 2 সাইন এ কস এ, কস 2 এ কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের ফর্মুলা আছে। এগুলো হচ্ছে তোমার 3 এর ফর্মুলাগুলো এখানে আছে এবং স্পেশাল কিছু ফর্মুলা সাইন এ প্লাস বিন্দু সাইন এ মাইনাস সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার বি, এগুলো দেওয়া আছে। তাহলে ফর্মুলাগুলো আমরা জাস্ট দেখে নিচ্ছি যাতে আমরা সামনে যখন ম্যাথ করব এই চারটা ফর্মুলা আমরা জানি যে বহুল প্রচলিত, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এগুলো। আর টেন এ প্লাস বি প্লাস সি তিনটা কোণের যোগফল হিসেবে অনেক সময় আমরা আসতে দেখে থাকি, ঠিক আছে? এই চারটা ফর্মুলাও বেসিক্যালি অনেক বেশি প্রচলিত। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, আবার মাইনাস প্লাস কজ এর ক্ষেত্রেও সেম আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিছু ভ্যালু আমাদেরকে অনেক সময় মনে রাখতে হয় যেগুলো খুব হেল্প করে। টেন 15 ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট 3, টেন মাইনাস 15 হচ্ছে রুট 3 মাইনাস 2, টেন 75 হচ্ছে 2 প্লাস রুট 3, সাইন 18 হচ্ছে রুট 5 মাইনাস 1/4। সাইন 18টা কম আসে, কম প্রয়োজন হয়, এগুলো কম প্রয়োজন হয়। টেন 15, টেন 75 আর টেন 7.5 এগুলো একটু মনে রাখার ট্রাই করলে আমাদের জন্য বেটার। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে আমরা কি পাচ্ছি, কোসেক থিটা প্লাস কট থিটা যদি রুট 3 হয় তাহলে থিটার ভ্যালু কত। এটা আসলে তোমার যখনই আমাদের ইকুয়েশন সলভিং রিলেটেড কোনো প্রশ্ন থাকবে মনে রাখবা এমসিকিউতে সবসময় আমরা আসলে অপশন টেস্টে যাব, ঠিক আছে? আমরা π/6 বসায় দেখবো আসে কিনা, π/3 বসায় দেখবো আসে কিনা, π/4 বসায় দেখবো আসে কিনা, উত্তরটা অবশ্যই π/3 হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? সাইন এক্স প্লাস কোসেক যদি 2 হয় তাহলে সাইন টু দি পাওয়ার nx প্লাস কোসেক টু দি পাওয়ার nx এর সমান সমান কত হবে। তো এই ম্যাথটা পার্টিকুলারলি হচ্ছে ভুল ছিল, তাহলে এখানে অপশন আসলে নাই, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তোমাকে আসলে কি করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করে ফেলার চেষ্টা করা যেতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি আসলে ম্যাথ করতে পারো বা ভাঙা যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো cos 15 প্লাস সাইন 15 বাই cos 15 মাইনাস সাইন 15। তাহলে এই ম্যাথগুলোর জন্য আমাদের যদি cos 15 এর ভ্যালুটা যদি মনে থাকে তাহলে বেটার, যদি মনে না থাকে তাহলে আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা এখানে কিন্তু tan নিয়ে আসতে পারি, তাই না? কোনোভাবে কি tan আনা যায়? যেমন tan 15 নিয়ে আসতে পারি আমরা, মনে হয় 1 প্লাস tan 15 আর নিচে আসবে হচ্ছে 1 মাইনাস tan 15। হ্যাঁ, তারপর আমরা tan 15 এর সাথে আমরা হচ্ছে 45 করে দিতে পারবো, অর্থাৎ উভয় সাইডে যদি আমরা কি করি, cos দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 1 প্লাস tan 15 বাই 1 মাইনাস tan 15। তাহলে এই 1কে আবার কি লেখা যায়, tan 45, তাহলে tan 45 প্লাস tan 15 বাই 1 মাইনাস, এখানে একটা 1 গুণ আকারে ধরো, 1 মাইনাস tan 45 ইন্টু tan 15। তাহলে বেসিক্যালি এটা কার ফর্মুলা, tan a প্লাস বি, তার মানে tan 60 ফর্মুলা। তাহলে tan 60 মান আমরা বসাই দিব, tan 60 ভ্যালু হচ্ছে রুট 3, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আমরা বেসিক্যালি করতে পারবো। আচ্ছা, সো এই ম্যাথগুলো বেসিক্যালি সবই ফর্মুলা রিলেটেড ম্যাথ, ফর্মুলা বসিয়ে বসিয়ে করা যাবে। আর কিছু ম্যাথ আছে যেমন যে tan 15 এর ভ্যালু যে চলে আসে, দেখছো যে ম্যাথগুলো ভ্যালুগুলো বসাতে বললাম, সেই ভ্যালুগুলো অনেক সময় আমাদের ডিরেক্টলি পরীক্ষায় আসতে পারে। সো এখন হচ্ছে গিয়ে তোমার সাইন অথবা কজের বর্গরাশি এবং সমান্তর ধারা রিলেটেড কিছু অঙ্ক আছে, সেখানে কয়টি পদ আছে সেগুলো দেখতে হয়। পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে অ্যান্সার হবে কি, অলওয়েজ n/2। আর পদ সংখ্যা যদি হচ্ছে মানে ধারার ভিতরে যদি 0, 45, 90 থাকে তাহলে আলাদা রেখে n/2 হিসাব করার পরে এদের মান যোগ করে দিতে হবে, ঠিক আছে? এই দেখো এখানে যেমন চলে আসছে, এখানে কতগুলো পদ আছে তুমি হিসাব করো, 0, 10, 20, 30 এভাবে করে গেলে তোমার এখানে 100টা পদ আছে, তাই না? সরি 10টা পদ আছে, তাহলে উত্তর হবে হচ্ছে 10/2 মানে কি 5, এই যে 5 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আবার cos স্কয়ার 30, 60 এভাবে করে 180 পর্যন্ত আছে, তাহলে 30, 60, 90, 120, 150, 180, 6টা পদ আছে, যেহেতু এটা ইভেন নাম্বার তাহলে অ্যান্সার হবে 6/2, 3, ঠিক আছে? তারপরে এই যে সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20 এভাবে করে করে 10, 20 করে করে এখানেও কয়টা আছে, 10টা পদ আছে, তাহলে 10/2, 5 হবে আমাদের উত্তর। এই তো ভেরি সিম্পল, এগুলো আসলে এত বড় বড় অঙ্ক করার কোনো প্রয়োজন আসলে আমাদের হয় না। তাহলে বর্গ রিলেটেড অঙ্কগুলো গেল।
এরপরে হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলতে পারে, সে সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় থেটা দেওয়া থাকবে, অনেক সময় অন্য ডিফারেন্ট ভ্যালু দেওয়া থাকবে। যেমন এই অঙ্কটা খুব বিখ্যাত মনে হয়, তাই না? কস থেটা যদি 12/13 হয় তাহলে ট্যান থেটার মান কত হবে? ঠিক আছে, ভেরি সিম্পল। কস থেটা মান 12/13, তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলো। কস থেটা মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা আসবে হচ্ছে 5। এখন তুমি হচ্ছে ট্যান থিটার ভ্যালু বের করতে পারো, সাইন থিটা বাই কস থিটা বা ট্যান থিটা ডিরেক্টলি এখান থেকে বের করতে পারো, তুমি হচ্ছে 5/12 আসবে। তাই মনে রাখবে এখানে প্লাস মাইনাসের একটা ইস্যু আছে আর কি, যেহেতু এটা মানে ফিক্সড না, দ্যাটস ওয়াই। ওকে, এই সিমিলার টাইপের অঙ্ক এখানেও আছে যে ট্যান থিটা ভ্যালু দেওয়া আছে, ত্রিভুজ একে ভ্যালু বের করে ফেলবা, অঙ্ক করে ফেলবা। ঠিক আছে, এই যে কজ এ সমান 4/5, এখানেও তুমি কি করতে পারো, তুমি ত্রিভুজ একে ভ্যালু বের করে অঙ্ক করে ফেলতে পারো। আননোন যুক্ত রাশির মান অনেক সময় নির্ণয় করতে বলা হতে পারে, যেমন সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30, কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস 20। এখানে কিন্তু তুমি দেখো সাইন এ সাইন বি প্লাস কজ এ সাইন বি, মানে তোমার হচ্ছে সেই ফর্মুলাগুলো ব্যবহার করে করে তোমাকে আগাতে হবে। এবার ত্রিভুজের গুণাবলী রিলেটেড আমাদের কিছু অঙ্ক আছে, এটাকে আমরা বলি সাইনের সূত্র, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তুমি হয়তো এবারও পেয়ে যাবা, সাইনের সূত্র কোসাইনের সূত্র রিলেটেড। তো সাইনের সূত্র থেকে আমরা কি জানি, এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন সি, সাইন বি সমান সমান সি বাই সাইন সি সমান সমান 2r হয়। আর কজের জন্য কি, এটা টেকনিক আছে মনে রাখার, সেটা হচ্ছে যেই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, ঠিক আছে, সেইটার যে বাহুটা আছে সেটাকে মাইনাস করে দিবা, আর এদিকে বি স্কোয়ার, বাকি দুটো যোগ হয়ে যাবে। আর নিচে যখন 2 এর সাথে এই দুজনকেই গুণ দিয়ে দিবা, তাহলে হচ্ছে তুমি কজের সূত্রগুলো সব বের করে ফেলতে পারবা। আর কজের সূত্র থেকেই বেসিক্যালি এই অভিক্ষেপের সূত্রগুলো আসে, এ ইকুয়াল টু বি কজ সি, সি কজ বি, বি ইকুয়াল টু সি কজ এ, কজ সি হবে। ওকে, সো সাইনের সূত্র কজের সূত্র থেকে অনেক অঙ্ক আসতে পারে, এখান থেকে ত্রিভুজের যে কোনো প্রপার্টি তোমাকে ব্যাখ্যা করতে বা বের করতে বলতে পারে। এবং ট্যানজেন্ট রুল আরেকটা আছে, এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক লেস ইম্পর্টেন্ট, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না। তো ট্যানের সমান সমান এভাবে আমরা করতে পারি, যেখানে আর হচ্ছে গিয়ে এই পরিবৃত্তটার ব্যাসার্ধ আর কি। ঠিক আছে, ফর্মুলাটা দেখে রাখতে পারো জাস্ট। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা জানি যে অনেক প্রশ্ন আসে এখান থেকে। ত্রিভুজের ক্ষেত্রফল বেশ কিছুভাবে বের করা যায়। একটা হচ্ছে তোমার হাফ ইন্টু দুইটা বাহু ইন্টু তাদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটা সাইনের অনুপাত, সেভাবে আমরা ত্রিভুজের ফর্মুলা বের করতে পারি। আবার আমরা ত্রিভুজ সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দিয়ে করতে পারি। আবার আমরা ত্রিভুজ এ বি সি বাই 4r দিয়ে করতে পারি। আবার ছোট হাতের আর ইন্টু এস দিয়েও করতে পারি। যেভাবে তোমার সুবিধা হয় তুমি আসলে ত্রিভুজের ফর্মুলা বের করতে পারবা। তাহলে দেখো এই রিলেটেড কিছু ম্যাথ এখানে আছে কিনা, যে এবিসি সমবাহু ত্রিভুজের 2 sin a বাই 2 এর মান কত হবে, এটা হচ্ছে তোমার 1 হবে, সিম্পল বোঝা যায়, তাই না? এবিসি সমবাহু ত্রিভুজের cos a প্লাস cos b প্লাস cos c ভ্যালু কত হবে, ত্রিভুজের যে আমাদের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে যে এই যে ত্রিভুজের আরও কিছু ইয়ে আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের থিওরেম, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূক্ষ্মকোণীর ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দ্যান সি স্কোয়ার, আর স্থূলকোণের ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাজ টু বি লেস দ্যান সি স্কোয়ার। এগুলো থেকেও মাঝে মধ্যে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার তুমি তিনটার মধ্যে কম্পেয়ার করে করে তোমাকে বেসিক্যালি বের করতে বলা হয়েছে যে কোনটা কি। আবার এ বি সি এর বা এই রেশিও দেওয়া থাকলে তুমি এ কোণের মান বের করো, এখানে হচ্ছে তুমি কজের সূত্র ব্যবহার করে বের করতে পারবা। ঠিক আছে, এই তো। তাহলে হচ্ছে এই যে দুইটা কোণ দেয়া আছে, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে, এটা তোমাকে হচ্ছে কি কজের সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল যেটা দেখলাম হাফ ভূমি উচ্চতা, এগুলো দিয়ে বের করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল কোনটির সমান, এখানে একটা হাফ বিসি সাইন এটা হবে না, ঠিক আছে, হাফ বিসি হলে সাইন এ হতে হতো, হাফ এবি সাইন এটা হবে আমাদের উত্তর। একটি কোণ 45 ডিগ্রি, উক্ত কোণ সংলগ্ন দুইটা বাহু দেওয়া আছে, তাহলে হাফ এটা ইন্টু সাইন 45 ডিগ্রি দিলেই আমাদের উত্তর চলে আসবে। সিম্পল ফর্মুলা জিনিস। ঠিক আছে, ত্রিকোণমিতিতে ওভারঅল খুব তাড়াতাড়ি গেলাম, এটার একটা অন্যতম কারণ হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতিতে তুমি ফর্মুলা ইউজ করা ছাড়া কোনো কিছু তোমার এগ্রিকালচার পরীক্ষায় অ্যাটলিস্ট আসবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট এগ্রিকালচার পরীক্ষায় তোমার ঢাবিতে বা গুচ্ছেতে ইনফ্যাক্ট একটুখানি ঘুরায় পেঁচে আসার সম্ভাবনা ছিল, বাট কৃষিতে তোমার মোস্টলি ফর্মুলার ম্যাথ আসবে। ঠিক আছে, সো ইউ নিড টু বি ডিরেক্ট, ইউ নিড টু বি ভেরি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর ফর্মুলা যদি তুমি পারো তাহলে তুমি ম্যাথ পারবা, ফর্মুলা যদি না পারো তাহলে তুমি ম্যাথ পারবা না। এবং মনে রাখবা সাইন কোসাইনের সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসে, সো এই দিকটাতে একটু ফোকাস দিবা। ঠিক আছে, সমীকরণ সমাধানের দিকে বেশি ফোকাস দেওয়া লাগবে না, কারণ তারাও জানে, তোমরাও জানো যে তুমি আসলে অপশন টেস্ট করে করে উত্তর বের করে ফেলতে পারবা। সমীকরণ সমাধান থেকে ম্যাথ হয়তো আসলে একটা আসবে, খুব বেশি আসবে না, বা খুব আহামরি কঠিন কিছু আসবে না। ঠিক আছে, ইট উইল বি সিম্পল, জাস্ট ইউ নিড টু বি কনফিডেন্ট অন ইউর ফর্মুলাস। আচ্ছা,
এবার আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার আমরা শুরু করি। তাহলে অন্তরীকরণের শুরুতেই আমাদের লিমিট সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। লিমিটের মধ্যে আমরা ম্যাক্সিমাম ম্যাথই করবো আসলে এল হসপিটাল ল দিয়ে। এল হসপিটালের জন্য কি হতে হবে, অনির্ণয় আকার আসতে হবে, মান হতে হবে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইনফিনিটি, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এগুলা। ঠিক আছে? আচ্ছা, তখন আমরা কি করতে পারবো, এল হসপিটাল ল অ্যাপ্লাই করতে পারবো। এল হসপিটাল ল মানে কি, উপরে নিচে দুই সাইডে আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে? উপরে নিচে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত কি হয়, অনির্ণেয় আশা বন্ধ না হয়। যখন অনির্ণেয় আশা বন্ধ হয়ে যাবে তখন আমরা ডিরেক্টলি মান বসাই দিব, শেষ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ম্যাথ আছে। লিমিটের ম্যাথগুলা তোমরা ডেফিনেটলি সলভ করতে পারো, এখন তোমাদের সলভ করতে পারা উচিত। এবং লিমিটের ম্যাথগুলো আমরা এল হসপিটাল দিয়েই সলভ করার ট্রাই করব। তবে মাঝে মধ্যে আমাদেরকে ডিফারেন্ট সূত্র ব্যবহার করা লাগতে পারে, এবং এটাও এল হসপিটাল দিয়ে হবে বোঝা যাচ্ছে, এটাও প্রবলি এল হসপিটাল দিয়ে হবে, হ্যাঁ এটাও এল হসপিটাল দিয়ে হবে। তো এল হসপিটাল দিয়ে করা যাবে, এটা হলো এল হসপিটাল দিয়ে হবে। দেখো একটা করি, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি মাইনাস এক্স ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে প্লাস, ডিভাইড এখানে কত হয়ে যাবে 1। এখন এক্স এর ভ্যালু 0 বসাও, ই টু দি পাওয়ার 0 কত 1, প্লাস ই টু দি মাইনাস 0 কত 1, ডিভাইডেড বাই কত 1, তাহলে অ্যান্সার কত 2, এই অ্যান্সার 2। ঠিক আছে? এল হসপিটাল, সিম্পল হিসাব নিকাশ। আচ্ছা, তারপরে এটা রিপিট হয়েছে পেজটা, এন এর মূলদ মানের জন্য, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটাকে মনে রাখতে হবে আমাদেরকে, যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ যদি হয়, তাহলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে? দেখো এই যে এখানে ম্যাথ দেওয়া আছে, এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস, আচ্ছা এখানে আবার রুট ওভার আছে, এখানে আলাদা কাহিনী। এই রুট ওভার এক্স মানে নিচে যদি আলাদা একটা থাকে, তাহলে এইটা কি এক্স এবং এটা কি এ ধরে নিতে হবে আর কি, তাহলেই হবে। আচ্ছা, যদি তোমার হাতে হচ্ছে গিয়ে ইনফিনিটি থাকে, হ্যাঁ এক্স টেন্স টু ইনফিনিটি জাতীয় যদি তুমি দেখো, তাহলে কি হবে, লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ করে দিতে হবে, সিম্পল হিসাব। এই যে এক্স টু ইনফিনিটি, এক্স এর সহগ বলতে এক্স এর সর্বোচ্চ সহগ, ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ সহগ। এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 1, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 2, তার অ্যান্সার হবে হাফ, ডিরেক্টলি শর্টকাট। ঠিক আছে? কোনো টেনশন নাই আমাদের। ওকে, এভাবে আমরা আসলে ম্যাথগুলো সলভ করতে পারবো, ইনফিনিটি রিলেটেড ম্যাথ। ঠিক আছে? এখানে এক্স স্কোয়ারের সর্বোচ্চ সহগ কত 1, এখানে হাফ, এটা আনসার হাফ। ঠিক আছে? খেলা শেষ, সোজা। এটা কি দিয়ে করবো, এটা আমরা এল হসপিটাল দিয়ে করবো। দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। কজ এক্সকে করলে কি হবে, মাইনাস সাইন এক্স, 1কে করলে হবে 0, এটাকে করলে হবে 2x, আবার করো মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস কজ এক্স, 2x করলে হবে 2, এবার 0 বসাও, এক্স এর ভ্যালু 0 হলে এটা হবে -1, নিচে হবে 2, মাইনাস হাফ, অঙ্ক শেষ। ঠিক আছে? একদম ইজি। এখানে কি করবো, ডিফারেন্সিয়েট করবো একবার, এর উপরেটা আসবে ই টু দি পাওয়ার এক্স, ডিফারেন্ট নিচে আসবে 1, বসাও ই টু দি পাওয়ার 0 1 বসালে উত্তর হবে কত 1। এই দেখছো কত সহজে সলভ করা যায়, ঠাস টু সলভ হবে। জাস্ট লিমিটের ম্যাথ যেন পরীক্ষায় আসলে আমরা কোনোভাবেই আমরা এল হসপিটাল ট্রাই না করে অন্য কিছু ট্রাই না করি, প্রথমেই দেখবো যে এল হসপিটাল যায় কিনা। ঠিক আছে? প্রথমেই দেখবো কি এল হসপিটাল যায় কিনা। এল হসপিটাল ম্যাক্সিমাম কেসে যাবে, আর এল হসপিটাল যেগুলো যাবে না সেগুলো আসলে ইনফিনিটির মধ্যে পড়বে। আমাদের এগ্রিতে আমার দেখা মতে এল হসপিটাল আর ইনফিনিটি এর বাইরে খুব বেশি প্রশ্ন আসলে আহামরি আসে নাই। সুতরাং ঘুরে ফিরে আমাদেরকে এগুলোর উপরেই ফোকাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা অন্তরীকরণের মধ্যে। অন্তরীকরণের বেশ কিছু ফর্মুলা আছে আমাদের। শুরুতে আমরা জানি যে যদি একটি কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েট করি, তার ভ্যালু আসবে হচ্ছে 0। আচ্ছা, যদি কনস্ট্যান্ট একটা ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারি। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আমরা জানি। সাইন এক্সকে করলে হয় কজ এক্স, কজ এক্সকে করলে হয় মাইনাস সাইন এক্স, ট্যান এক্সকে করলে হয় সেক স্কোয়ার এক্স, এগুলো তোমাদের মুখস্থ থাকার কথা। সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে সেক এক্স ট্যান এক্স, কট এক্সকে করলে হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্স করলে সেম থাকে, লন এক্সকে ডিফারেন্স করলে হয় 1/x, এ টু দি পাওয়ার এক্স করলে হয় এ টু দি পাওয়ার এক্স লন এক্স, এবং রুট ওভার এক্সকে ডিফারেন্স করলে হয় 1/2 রুট এক্স। যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকে তখন হচ্ছে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করি, এবং ইউভি সূত্র অ্যাপ্লাই করলে আমরা জানি যে ডিডি এক্স অফ ইউভি সমান সমান হচ্ছে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট। ভেরি সিম্পল ম্যাথ। ঠিক আছে? ইউ বাই ভি যদি ভাগ আকারে থাকে তখন নিচে হবে কি ভি স্কোয়ার, উপর হবে ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট মাইনাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট। এগুলো তোমাদের এখন জানা উচিত। ডিডি এক্স অফ এটা কি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, এখানে কি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, এখানে কি ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, ডিরেক্টলি ফর্মুলার অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আহামরি কোনো কাজ নাই, আহামরি কোনো স্পেশাল ফিচার্স নাই, তোমাকে জাস্ট কী করতে হবে ভাইয়া, ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে? ডিফারেন্সিয়েট করবা, ভ্যালু বসাবা, ডিফারেন্সিয়েট করবা, ভ্যালু বসাবা, তোমার কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখো, বৃত্তের পরিধি বৃদ্ধির হার উহার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। আচ্ছা, মানে 2πr আর কি। সো তোমার হচ্ছে বৃত্তের পরিধি কত 2πr, তাহলে পরিধি বৃদ্ধির হার কত ডিপি বাই
কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, আর এর সাপেক্ষে, তাহলে এটা আসবে কত 2 পাই, তাহলে কত গুণ হইলো 2 পাই গুণ, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি এভাবে। আচ্ছা এই তো বেসিক্যালি এখানে কি দেওয়া হয়েছে দেখো, এটা হচ্ছে লিমিটের একটা বেসিক সূত্র, কিন্তু মনে আছে তোমাদের ডিফারেন্সিয়েশনে, লিমিটের না ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্র, অর্থাৎ এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে এই লিমিটটা অ্যাপ্লাই করা, ঠিক আছে, এটা ভালো প্রশ্ন আসছে, একদম বেসিকে হিট করছে। এগ্রিকালচার টু বি অনেস্ট একটুখানি বেসিকে হিট করে, মানে দুইভাবে কোয়েশ্চেন সেট করা যায়, ঠিক আছে, হয় আমি তোমার বেসিক টেস্ট করব অথবা আমি তোমার টেকনিক টেস্ট করব, যে তুমি এই ম্যাথটাকে কি টেকনিক দিয়ে তুমি সলভ করতে পারলা কিনা, অথবা আমি বেসিক এবং টেকনিক দুইটাই টেস্ট করব, ঠিক আছে। এখন ধরো তোমার সব পরীক্ষায় কিছু না কিছু বেসিকের ম্যাথ থাকে, সব পরীক্ষায় কিছু না টেকনিকের ম্যাথ থাকে, বাট ওভারঅল এগ্রিকালচারে আমি দেখেছি বেশিরভাগ ম্যাথই বেসিক রিলেটেড থাকে, ঠিক আছে, যেটা তোমাদের জন্য হয়তো বা ভালো খবর হইলেও হইতে পারে। আচ্ছা এই দেখো রুট কিউব এক্স আছে, রুট ওভার এক্স আছে, যেভাবেই দেখ না কেন তোমার আলটিমেট টার্গেট হলো ভাই জাস্ট কি করা, ডিফারেন্সিয়েট করা। এই দেখো টেকনিক কি কি করছে দেখো, এফ অফ এক্স বলছে রুট ওভার এক্স, এখন বলা নাই যে এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করো, বলছে লিমিট ইজ টেন্ডস টু 0 এবং এটার মান বের করো। তুমি যদি এটা দেখা ভাবো বাবারে এত বড় লিমিট কীভাবে বের করবো, তুমি কিন্তু ভুল, তোমাকে জাস্ট সিম্পলি ডিফারেন্সিয়েট করতে বলছে, রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স, এটা জাস্ট তোমাকে জানতে হবে যে এইটা আর ডিফারেন্সিয়েশন যে একই জিনিস, বোঝা গেছে? দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য আলটিমেট টার্গেট। এ টু দি পাওয়ার এক্স ডিফারেন্স করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স লনে, সরি লনে, এটা না লনে, এইটা। তাহলে দেখো দ্যাট ফর্মুলাই তোমাকে প্রশ্ন করতে চাই, দেখো এটা আবার আসছে যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লনে, লনেকে আবার কি আকারে লেখা যায়, লগ ই এ আকারে লেখা যায়, দেখছো, মানে সিম্পল বেসিক ম্যাথ আসছে, কোনো টাফ ডিফারেন্সিয়েশন কিন্তু আসে নাই। বলছে কি যে এফ অফ এক্স যদি এক্স প্লাস সাইন এক্স হয় এফ প্রাইম এক্স বের করে ডিফারেন্সিয়েট করো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, এখন বলতেছে এইটা সমান সমান 0, তাহলে কজ এক্স এর মান কত ভাই -1, তাহলে এক্স এর মান কত ভাই শুধু পাই, এক্স এর মান কত হবে পাই, এই যে পাই, শেষ, বুঝছো? সো আমারই কোনো কঠিন কিছু নাই, একদম মানে ব্যাপক কঠিন মানে ম্যাথ ডিফারেন্সিয়েশন এরকম কোনো ম্যাথ আমি অ্যাটলিস্ট এগ্রিকালচারে আসতে দেখি নাই, ঠিক আছে, এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হইতে পারে তোমাদেরকে। সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি করব আমরা, যে কাউকে আমরা প্রথমত এক্স ধরে নিব, বাট সে যেহেতু আসলে এক্স না, তাহলে তাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংযোজিত ফাংশনের টার্গেট। যেমন এই যে দেখো বিশাল একটা অঙ্ক দিছে, তাহলে আমরা প্রথমে লগের ভেতরে যা কিছু আছে সবাইকে এক্স ধরে নিলাম, তাহলে লন এক্স হলে কি হয় 1/x হয়, তাহলে 1/2x + 3 হয়ে গেল। এরপরে আসলে কি এটা এক্স, সরি 1/sec 2x + 3 হয়ে গেল, কিন্তু আসলে কি এটা এক্স না, তাহলে sec x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, sec x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে sec x tan x, তাহলে sec 2x + 3 * tan 2x + 3 হয়ে গেল। এখন এই 2x + 3 কি আসলে x না, তাহলে আবার একে আবার ডিফারেন্সিয়েট করো, 2x + 3 কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসবে 2, তাহলে এটা কাটাকাটি অ্যান্সার আসবে 2tan 2x + 3, এই যে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এগুলো হচ্ছে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের টেকনিক, ওকে। এই সেম টাইপের ম্যাথ দেখবা আরও আছে, যে সাইন এক্স কিউব, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় কজ এক্স, তাহলে এটাকে আসলে এক্স না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করো, এটা আসবে 3x², তার অ্যান্সার হবে 3x² cos x³ এই যে সিম্পল ম্যাথ। কোনটা দুটো দেখি একই অপশন, ভুল হয়েছে টাইপিংয়ে মনে হয় কিছু, ঠিক আছে, অ্যান্সার এ লিখছে আর কি একই। এই তো তাহলে ওভারঅল আমরা কি করছি, জাস্ট এক্স ধরছি, আর আসলে যেহেতু এক্স না তাহলে আমরা আবার বাদ দিয়ে দিচ্ছি, এই আর কি। এই দেখো লন সেক এক্স, তাহলে আমরা কি করবো, প্রথমে 1/sec x লিখবো, এরপরে যে সেক এক্স ডিফারেন্সিয়েট করবো আবার, তাহলে আসবে sec x tan x, তাহলে এইটা কাটা অ্যান্সার কত tan x, অ্যান্সার বোঝা গেল। এগুলো হচ্ছে আমাদের সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন। এবার আসি আমাদের বৃত্তীয় ফাংশনের অন্তরক, এখান থেকে পরীক্ষায় আসে বেশি। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্স করলে হয় 1/√1 - x², কজ ইনভার্স এক্স কে ডিফারেন্স করলে হয় -1/√1 - x², ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্স করলে হয় 1/1 + x², সেক ইনভার্স এক্স এর সময় নিচে এক্স আসবে, কট ইনভার্স এক্স এর সময় আসবে -1/1 + x², কোসেক ইনভার্স এক্স এর সময় আসবে -1/x√x²-1। মনে রাখবা সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্সই বেশি আসে পরীক্ষায়, এগুলোর থেকে কম্পারেটিভলি কম আসে, ওকে নাইস। এই দেখো সাইন ইনভার্স কজ এক্স এর অন্তরক কোনটি, তাহলে আমরা ধরে নিব এটা সাইন ইনভার্স এক্স, তাহলে কি 1/√1 - x², তাই না, 1/√1 - x², এক্স এর জায়গায় কে আছে কজ, তাহলে cos²x, কিন্তু cos x কে আসলে x না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করো, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে -sin x, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। ভুল করছি কোথাও, cos x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না। আচ্ছা ভালো খেয়াল করিনি, 1√1 - cos, এটা মানে কি সাইন এক্স না, তাহলে সাইন এক্স ইন্টু -sin x হয়ে গেল, তাহলে উত্তর হবে কি শুধু -1, খেয়াল করিনি দুঃখিত, হয়ে গেল,
ঠিক আছে? সো এইভাবে আমরা করতে পারি। এখানে দেখো ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিচ্ছে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। এখানে কি করছে দেখো সাইন ইনভার্স সাইন এক্স দিছে, তাহলে কি হবে সাইন ইনভার্স সাইন এক্স, তাহলে হবে 1/√1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কাকে ডিফারেন্সিয়েট করবো সাইন এক্সকে, তাহলে কি আসবে কজ এক্স। এবার এইটাকে কি লেখা যায় আবার কজ এক্স, তাহলে কজ এক্স কাটাকাটি অ্যান্সার কত হবে 1, দেখছো? এবং একটা জিনিস খেয়াল করো, এইখানে যে প্রশ্নটা আসছে 16-17 সালে ঢাকা ভার্সিটিতে, সেম টাইপেরই প্রশ্ন এর আগে এগ্রিকালচার ইউনিভার্সিটি 2012 সালে আসছে। আবার এরকম কেসও পাওয়া যায় এগ্রিকালচারে পরে আসছে, ঢাকা ভার্সিটিতে আগে আসছে। অর্থাৎ মোরলেস আমাদের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক নামক যে একটা জিনিস আছে, এর বাইরে তোমাকে যেতে হবে না, ঠিক আছে? এর ভিতর থেকেই তুমি কমন পাবা ইনশাআল্লাহ। y সমান সমান যদি tan ইনভার্স 2x/1 - x² হয়, তাহলে dy/dx এর ভ্যালু কত? tan ইনভার্স 2x বাই, এটাকে আমরা কি লিখতে পারি 2 tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 2/1 + x², ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলার ম্যাথ, ঠিক আছে? ফর্মুলা ছাড়া আহামরি কিছু আসে না। এইখানে দেখো আরও কিছু ডিফারেন্সিয়েশন দেওয়া হয়েছে সূচক আকারের যত ডিফারেন্সিয়েশন আছে মনে রাখবা, তুমি হচ্ছে লন লাগাই দিবা জাস্ট। দেখো যে এই অঙ্কটা একটা করে দেখাই, আচ্ছা এটা এর নিচেরটা করি, এটা বেশি পপুলার ম্যাথ। e⁻x যদি tan y হয়, তাহলে dy/dx এর মান কত? তাহলে আমরা উভয় সাইডে প্রথমে লন অ্যাপ্লাই করি, ln e⁻x ln tan y করলাম। এরপরে আমরা কি করব, এইবার ডিফারেন্সিয়েট করি। আচ্ছা তার আগে এই এক্সটাকে বাইরে নিয়ে চলে আসা যায় এইভাবে, ln tan y। এখন ln e এর ভ্যালু কত 1, তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে কি ln tan y। এইবার ডিফারেন্সিয়েট করে দাও জাস্ট সিম্পলি dx/dy, ঠিক আছে? তাহলে ln tan y এর ভ্যালু কি আসবে 1/tan y, যেহেতু tan y x না, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো কি tan y কে ডিফারেন্সিয়েট করলে হয় sec² y, কিন্তু তাহলে অ্যান্সার আসলো কি sec² y/tan y। কিন্তু মজার ব্যাপার হলো dx/dy বের করছি, চাইছে হচ্ছে dy/dx। তাহলে এখানে ঘটনা আছে না? অবশ্যই ঘটনা আছে, ঠিক আছে? তাহলে ঘটনাটাকে আমাদের করার জন্য আচ্ছা আমরা একটা কাজ করতে পারতাম, পরে উল্টানো যাবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকেই আলাদা করি, দাঁড়াও এইটা তো দরকার নাই আমার। আচ্ছা x ln tan y, এখন আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট না সরি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে 1, তাই না? আর এই পাশে কি হবে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x তো এখানে নাই, তাহলে হবে প্রথমে হবে 1/tan y, তারপরে যাব আমরা sec² y, তারপরে আমরা কি করতে পারবো, যেহেতু এটা x কার সাপেক্ষে করতে x এর সাপেক্ষে, তাহলে আমরা একটা dy/dx দিব এখানে। তাহলে dy/dx এর ভ্যালু আচ্ছা হচ্ছিল আগের বারও একই ছিল, আচ্ছা সমস্যা নাই, আসবে হচ্ছে tan y/sec² y। এখন দেখো তোমার tan y কে কি লেখা যায় e⁻x, আর sec² y কে আবার প্রকাশ করা যায় না tan² y দিয়ে, 1 + tan² y, তার মানে e⁻2x। তাহলে অ্যান্সার হলো e⁻x/1 + e⁻2x। আগের নিয়মেও হচ্ছিল। তুমি যাই করো না কেন তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে তুমি যেন ঠিকঠাক বের করো আর কি, ঠিক আছে? আর এইখানে যে এইটার ভ্যালু এটা বসাইতে হবে, এটি হলো এটার একমাত্র ট্রিক। এই ট্রিকটার কারণে এই অঙ্কটা এত ফেমাস, বিখ্যাত ম্যাথ। আচ্ছা গেল, তাহলে এগুলো আমরা সূচকের অঙ্ক কিছু দেখলাম। এবার আসি আমাদের অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন কি, যেমন এতক্ষণ আমরা ডিরেক্ট ব্যক্ত ফাংশন করছি। ব্যক্ত ফাংশন কি এটাকে বুঝো? ব্যক্ত ফাংশনকে আমি করছি কিভাবে, ধরো যে এই যে ধরো তোমাকে বলে দিছে যে ভাই এইটার ডিফারেন্সিয়েশন করো, এইটার ডিফারেন্সিয়েশন করো। এখন অব্যক্ত ফাংশনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে কই অব্যক্ত ফাংশনের সময় যেটা হয় এই ধরনের ফাংশন দিয়ে দেয়। এখন এখান থেকে dy/dx যেতে পারে, আবার dx/dyও যেতে পারে, যেটাই চাক না কেন ওই অনুযায়ী পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, ঠিক আছে? অর্থাৎ এতক্ষণ ফাংশনকে ডিফারেন্সিয়েট করছি, এখন ডিফারেন্সিয়েট করব সমীকরণকে, এরপরে যেটা দরকার সেটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে? x = cos y হলে dy/dx এর মান কত দেখছো? তাহলে dy/dx এর মান চাইছে, তাহলে দেখো x = cos y, আমরা ডিফারেন্সিয়েট করতেছি y এর সাপেক্ষে, তাহলে এটাকে লিখবো 1 × dx/dy, আর এটাকে লিখবো আমরা জাস্ট সিম্পলি cos y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sin y - sin y, ঠিক আছে? তাহলে চাইছে কি dy/dx, তাহলে উল্টায় দাও dy/dx হবে হলো -1/sin y।
আর এটাকে আবার কি লেখা যায় মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়াই, এবং এই কজ ওয়াই হচ্ছে এক্স, তাহলে লেখা যায় মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটা আনসার হয়ে গেল, বুঝলাম। এভাবে আমাদেরকে করতে হতে পারে, ঠিক আছে। পরের ম্যাথটাও সেম, জাস্ট মাইনাসটা থাকবে না, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশনের উদাহরণ। এনতম অন্তরক, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে জিএসটিতে প্রবলেম একটা কোশ্চেন আসছে, ওয়াই এন। তাহলে এনতম অন্তরক যখন আমাদেরকে বের করতে হয় তখন আসলে আমাদের কি করতে হয়, কতগুলা টার্ম আমরা ডিফারেন্সিয়েট করে তারপরে দেখতে হয় যে কোনটা সঠিক। বাট এটার আলাদা টেকনিক আছে, আমি বলতেছি। এখানে যেমন সাইন এক্স প্লাস বি এর এনতম অন্তরক বের করা হয়েছে, এই কয়েকটা একটু মনে রাখো, হ্যাঁ। সাইন এক্স প্লাস বি এর জন্য এটা মুখস্থ রাখবা, এটা ইম্পর্টেন্ট। এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই টু প্লাস এক্স প্লাস বি, ওয়ান বাই এক্স এর এনতম অন্তরক মুখস্থ রাখবা, এইটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তবে এগ্রিকালচারে খুব বেশি কঠিন কিছু আসে না, ঠিক আছে। এই দেখো ওয়ান বাই এক্স এরটা মুখস্থ রাখতে বলছি, চলে আসছে, জাস্ট কি চার নাম্বারটা বসাতে বলছে, তাহলে এন এর ভ্যালু কত বসাবা, 4, শেষ, কাহিনী শেষ। যেগুলো হচ্ছে বলে নাই, ধরো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এগুলো তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। এই দেখো, এই প্রথমবার ডিফারেন্সিয়েশন কি আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। পরের বার ডিফারেন্সিয়েশন কি হবে, প্লাস হয়ে গেল আবার, তারপরের বার কি হবে, আবার মাইনাস আসবে। তার মানে যতগুলা অড আছে সবগুলো কি আসতেছে, মাইনাস আসতেছে। চাইছে কি অড একটা, অ্যান্সার কি মাইনাস দিয়ে হবে, শেষ, বুঝলাম। টেকনিক অবলম্বন করতে হবে, খুব বেশি বড় সরো যে আসবে এরকম না। এই লন এক্সকে জাস্ট দুইবার ডিফারেন্সিয়েট করতে বলছে, লন এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো বলো, ওয়ান বাই এক্স, তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করলে এই পাবো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই তো সিম্পল হিসাব। আচ্ছা, এই যে ওয়ান বাই এক্স এর এনতম অন্তরক কত দেখছো, তোমাকে যেটা আমি দেখাইছি এখানে, এই দুইটা, এইটা আর এইটা, এইগুলাই বেশি ইম্পর্টেন্ট দেখেই দেখানো হয়েছে, ঠিক আছে। সুতরাং এনতম অন্তরক বের করার ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইবার তিনবার করলে আসলে বুঝে যাবা কি হবে। আর যদি সেটা না হয় তাহলে স্পেশাল কেসগুলো আসবে, দ্যাট ইজ সাইন এক্স প্লাস বি আসবে, অথবা আসতে পারে ওয়ান বাই এক্স এর এনতম অন্তরক বের করার ফর্মুলা, ঠিক আছে। তাহলে এগুলো আসলে তো আমাদেরকে আসলে মুখস্থ বসাতে হবে, এখানে আমাদের কোনো ট্রিক নাই। ওকে, নাইস। এবার আমাদের বক্ররেখার ঢাল নির্ণয়, আমাদের ডিফারেন্সিয়েশন করার মূল উদ্দেশ্যই কিন্তু ছিল একটা সরল রেখা বা একটা বক্ররেখার ঢাল নির্ণয় করতে চাই আমরা, তাই না। তাহলে আমার সেই ঢাল নির্ণয়ের কাহিনী এখানে আসছে। বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু এফ অফ এক্স এর অবস্থিত এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক রেখার ঢাল হচ্ছে এইটা, আমরা জানি সেটা, তাই না। আর স্পর্শকের সমীকরণ বের করার সময় y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হবে, আর অভিলম্বের সমীকরণ বের করার সময় হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান মাইনাস ওয়ান বাই এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হবে, ঠিক আছে। এই হলো আমাদের ঘটনা। আচ্ছা, এবার এক্স এর কোন মানের জন্য এইটার বক্ররেখার ঢাল শূন্য হবে, তাহলে আমরা আগে বক্ররেখার ঢালটা নির্ণয় করি, ডিওয়াই বাই ডিএক্স। এক্স কি ডিফারেন্স করলে আসবে 1, এটাকে ডিফারেন্স করলে আসবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এর ভ্যালু কত বলছে, 0, তাহলে 1 সমান সমান 1 বাই এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 1, তার মানে এক্স সমান সমান প্লাস মাইনাস 1, তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস 1 হলে এর ভ্যালু কত হবে, 0 হবে। এটা কিন্তু 21-22 সালে কৃষিতে আসছে, দেখছো, একদমই সহজ প্রশ্ন। এই দেখো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5x হলে রেখাটির x ইকুয়াল টু 0 বিন্দুতে ঢালের মান কত হবে, তাহলে আগে ঢালের মান বের করি, dy বাই dx কত আসবে, 5e টু দি পাওয়ার 5x। এখন x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা কি হবে, 5 ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে 5 ইন্টু 1 তার মানে 5, তাহলে অ্যান্সার কত ভাইয়া, 5। বোঝা গেল, সিম্পল হিসাব নিকাশ, অবশ্যই তোমরা পারবা, একবার ডিফারেন্সিয়েট করে বেশ বের করে দিবা। এই হলো তোমার ঘটনা। এই একটা স্পর্শকের অঙ্ক করি, এইটার স্পর্শকের মান বের করতে বলছে, তাহলে কি করব আমরা, আগে আমাদেরকে বের করতে হবে ঢাল। তাহলে ঢাল বের করার জন্য আমরা পুরোটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে আসবে 3x স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েশন, আবার ওয়াইকে রেখে মানে ওয়াই স্কোয়ারকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। তারপরে কি আছে মাইনাস 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু 2x, তারপরে কি আছে 4x, তাহলে 4 প্লাস 5y, তাহলে 5 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, লিখতে লিখতে কই চলে যাচ্ছি, ইকুয়াল টু 0। এই হলো টোটালটা, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে হবে জাস্ট ডিওয়াই বাই ডিএক্স এর মান কোন পয়েন্টে, 1, পয়েন্টে। এখন বসায় দাও 1, তাহলে x এর ভ্যালু যদি 1 হয় এটা হবে 3, x এর ভ্যালু যদি 1 আর এটা ভ্যালু যদি -1 হয় তাহলে এটার ভ্যালু হবে -2 dy বাই dx। এখানে বসাইলে আসবে 1, এখানে বসাইলেও আসবে 1 মানে 6, এখানে আসবে +4, এখানে আসবে +5 ইন্টু dy বাই dx ইকুয়াল টু 0। অঙ্কটা একটু বড়।
আচ্ছা, এখন ডিওয়াই বাই ডিএক্স কে যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি -2 + 3, 3 - 2 1, আর বাকি সব কিছু ওইদিকে নিয়ে যাব। 3 আর 1 4 -6, আচ্ছা 3 আর 1 4 + 4 8, -6 হচ্ছে 2, এইটার দিকে গেলে হবে -2, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, এখন আমরা জানি যে স্পর্শকের ঢালের জন্য ফর্মুলা হলো y - y1, y1 কত -1, তাহলে প্লাস হয়ে যাবে সমান সমান m ইন্টু এক্স মাইনাস x1, এই তো। তাহলে y প্লাস, ও শুধু ঢাল বের করতে বলছে, সরি আমি সমীকরণে চলে গেছিলাম, শুধু ঢাল বের করতে বললে অ্যান্সার হচ্ছে 2। এই মিলে নাই, ভুল করেছি কোথাও? -2/3 কেন হবে? আমাদের কি আসছে? আচ্ছা আমাদের -2 আসছে না, এইটার ভ্যালু কি 3 হবে বাই এনি চান্স? এখানে আসতেছে -2, আর এখানে আসতেছে 3, কেন এটা 5? দেখছো লেখা এত খারাপ আমার যে চেঞ্জ হয়ে গেছে সংখ্যা। 5 - 2 3, তাহলে ঠিকই ছিল, এটা -2/3। ঠিক আছে, তার মানে আসলে আমি ইচ্ছা করে খারাপ লিখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি যে তোমরাও কিন্তু পরীক্ষার হলে যদি রাফে ভুল লেখো তাহলে কিন্তু দেখা যাবে যে উত্তর ভুল হয়ে যাচ্ছে। আমি আসলে ইচ্ছা করে খারাপ লিখছি, আমার হাতের লেখা এত খারাপ না, আমি দেখাচ্ছি যে তোমরা কি ভুল করতে পারো। ঠিক আছে, আচ্ছা নাইস। পরিবর্তনের হার হিসেবে অন্তরক, হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো আমরা ফিজিক্সে কিছু করছি, যে একটি ট্রেন টি সেকেন্ডে যদি এত মিটার অতিক্রম করে তাহলে 5 মিনিট পর তার বেগ কত হবে। তাহলে বেগ বের করার জন্য কি করতে হয়? ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে করো ডিফারেন্সিয়েশন, 3t-কে ডিফারেন্সিয়েট করলে আসবে 3, আর 1/8 তো থাকবেই, আর t² ডিফারেন্সিয়েট করলে আসবে 2t, তাহলে এটা হচ্ছে 3 + 1/4t হচ্ছে তার বেগের সমীকরণ। 5 মিনিট পর তার বেগ কত খেয়াল করো, অনেকে না ঠাস করে 5 বসাই দিবা, টি সেকেন্ডে দেওয়া ছিল আর চাইছে কিন্তু মিনিটে, তাহলে এখানে আসলে কত বসতে হবে? 5 6 30, মানে 300 সেকেন্ড বসাইতে হবে। এটা বসাবা, উত্তর চলে আসবে, উত্তর আসবে 78 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, খেয়াল রাখো। এই তো পরেরটা হচ্ছে একই। এবার আসো লাস্ট টপিক, মনে হয় আমাদের এটা আর কিছু নাই, মানে অন্তরীকরণের গুরুমান ও লঘুমান নির্ণয়, ম্যাক্সিমা মিনিমা নির্ণয় আমরা করছি এই ধরনের অঙ্ক, তাই না? তাহলে ম্যাক্সিমা মিনিমা নির্ণয়ের অঙ্কের স্টেপগুলো কি? প্রথমে স্টেপ হলো ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা, সেকেন্ড স্টেপ হলো ডিফারেন্সিয়েট করে যা পাইছো এটা 0 ধরো, 0 ধরে সলভ করো, সলভ করে দুটা ভ্যালু পাবা, ভ্যালুগুলোকে রেখে দাও। এইবার কি করবা? ডিফারেন্সিয়েট আরও একবার করবা, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করার পরে ওই যে আগে যে দুইটা ভ্যালু পাইছিলা সেই দুইটা ভ্যালু এখানে বসাও, যেই ভ্যালুর জন্য দেখবা <0 আসছে বুঝবা ওইটার জন্য আসবে ম্যাক্সিমা, আর যেই ভ্যালুর জন্য দেখবা <0 আসছে ওই ভ্যালুর জন্য আসবে দেখবা মিনিমা। ঠিক আছে, এই হলো ঘটনা। এই যে বসাইছে, এই যে মাইনাস পাইছে গুরুমান, আর প্লাস কই, এটা প্লাস হওয়ার কথা না, -8 আসছে, দুইটার জন্যই মাইনাস আসছে, দুইটার জন্য কীভাবে মাইনাস আসলো? আচ্ছা যাই হোক, আমরা অঙ্ক করার সময় দেখবো না, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, এই দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে 3x + 4y, এর সর্বোচ্চ মান কত? ঠিক আছে, এইটার সর্বোচ্চ মান বের করার জন্য, আচ্ছা এখানে অনেকগুলো ঘটনা দেওয়া হয়েছে আবার, যে এই পার্টিকুলার লিমিটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, সেই কারণে অঙ্কটা একটু কঠিন হয়েছে। তো x = 2, y = 3, আবার y = 2x, এদের ছেদবিন্দুগুলো দেখো 2, 3, 2, 4 আর 3/2, 3। তাহলে এই পয়েন্টে আমরা ফাংশনের ভ্যালু বের করব, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করব, আর এই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করব। তিনটা ভ্যালু বের করে আমরা দেখলাম হচ্ছে 22, আমাদের সর্বোচ্চ আসছে 2, 4 পয়েন্টে, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 22। ঠিক আছে, যদি তোমাদেরকে কখনো এরকম পার্টিকুলার ইকুয়েশন দিয়ে দেয়, এইগুলার ছেদবিন্দুগুলো বের করে ওই ছেদবিন্দু বসায় সর্বোচ্চ মান বের করবা। ঠিক আছে, এটা ডিফারেন্ট টেকনিক। আর নর্মাল অঙ্কগুলো তো আমাদের আছেই, যেমন এইটার ন্যূনতম মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা একটা, হ্যাঁ ন্যূনতম মান বের করতে, হ্যাঁ তাহলে ডিফারেন্সিয়েট করলাম, পাইলাম 4x - 1, ধরলাম 0, x এর ভ্যালু কত আসলো 1/4। যখন একটা ভ্যালু আসে তখন আর তোমাকে দরকার নাই চেক করার যে কোনটার জন্য ম্যাক্সিমা কোনটার জন্য মিনিমা, যেটা আসছে ওটাই বসাবা ডিরেক্ট। তাহলে x = 1/4 মেইন সমীকরণে বসায় দাও, অ্যান্সার চলে আসবে 15/8, এটা হচ্ছে ন্যূনতম মান। ঠিক আছে, এই দেখো এখানে ওই যে দেখো একটাই আছে আমাদের 1 - 2x², তবে x আবার sin θ, তাহলে f(x) এর সর্বোচ্চ মান কত? তাহলে f(x) যদি 1 - 2x² হয়, ডিফারেন্সিয়েট করলে কত আসে? 0 - 4x।
ঠিক আছে, এটা 0 ধরলে এক্স এর ভ্যালু কত আসবে, 0ই তো আসবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু 0-র জন্য আমাদের সর্বোচ্চ মান আছে, এক্স এর ভ্যালু 0 হলে এফ অফ এক্স এর মান কত আসতেছে, 1 - 0, তার মানে 1। এবং আমরা এমনিতেও জানি যে সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু কত, আসলে 1। ঠিক আছে, এই আর কি। 5 - 3x - x স্কোয়ারের সর্বোচ্চ মান কত? এই দেখো ডিফারেন্সিয়েট করছি, দেন 0 ধরছি, পাইলাম একটা ভ্যালুটা বসাইলাম, উত্তর চলে আসলো। দেখছো এগ্রিকালচারে এটা অবশ্য ডিউতে আসছে, তবে এগ্রিকালচারের বেশিরভাগ অঙ্কের সুবিধা হলো তোমাকে আর সেকেন্ড টাইম ডেরিভেশনটা করাই লাগে না, কারণ অঙ্ক এটা তোমার ওই যে ইকুয়েশনটা থাকে এটা দ্বিঘাত সমীকরণ, ডিফারেন্সিয়েট করলে হয় একঘাত সমীকরণ, একঘাত সমীকরণে সলভ করলে আসে একটা অ্যান্সার, ওই একটা অ্যান্সার দিয়ে বসাই দিবা। সর্বোচ্চ সর্বনিম্ন কোনটার জন্য সর্বোচ্চ, কোনটার জন্য সর্বনিম্ন, এটা কিন্তু আসলে দেখাই লাগে নেই। ঠিক আছে, আর এই অঙ্কটা এক্সেপশনাল অঙ্ক ছিল, এটা 22-23 সালে আসছে। এটা যারা দিছে পরীক্ষা, আমার মনে হয় যে সর্বোচ্চ হয়তো বা 2% বা 3% মানুষ পারছে। এইটা চান্স পাওয়ার জন্য এটা পারা লাগে নাই। ঠিক আছে, টেনশন নিও না। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, আরও কিছু সর্বোচ্চ সর্বনিম্ন মানের অঙ্ক আছে, একই নিয়ম, সেম সব কিছু, তো তোমরা এগুলো করতে পারবা আশা করি। এগুলো আমি করলাম না। এখানেও একটা মিনিমাম ভ্যালু বের করতে বলছে। দেখো দ্বিঘাত সমীকরণ দিছে, এটা ডিফারেন্সিয়েট করো, 2x - 3 = 0, এক্স এর ভ্যালু কত, 3/2, এখন 3/2 বসায় দাও, শেষ। বুঝছো, একদম সিম্পল, কোনো কথা নেই এগুলো নিয়ে। তাহলে আমাদের অন্তরীকরণের লাস্ট টপিক ছিল হচ্ছে এই ম্যাক্সিমা মিনিমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ম্যাক্সিমা মিনিমা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা মোটামুটি শিওর। ঠিক আছে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। আর ওভারঅল ডিফারেন্সিয়েশন থেকেও তো মিনিমাম 2-3টা কোশ্চেন আসা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এবার আমরা যাব আমাদের লাস্ট টপিক ইন্টিগ্রেশনে। তো ইন্টিগ্রেশনে যাওয়ার আগে আমরা একটু পানি খেয়ে নিই। ঠিক আছে, সবাই পানি খাও। তো অবশ্য হ্যাঁ, তোমরা যখন দেখবা তখনও সামার সিজনই চলবে, সো পানি খাও। ঠিক আছে, আমার এখানে অনেক গরম, মানে আমি গরম ফিল করতেছি না, বাট মোবাইলের টেম্পারেচার দেখি গরম লাগছে। আচ্ছা, তাহলে আসো আমরা ইন্টিগ্রেশন শুরু করি। ইন্টিগ্রেশন থেকেও ভাইয়া একটা জিনিস তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই, যে ইন্টিগ্রেশন থেকেও ফর্মুলার বাইরে কঠিন কঠিন ইন্টিগ্রেশন তোমাদের আসবে না কৃষিতে। ঠিক আছে, এটা বিশাল সুবিধারে ভাই। ঠিক আছে, তোমার যখন মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যখন আমরা ইন্টিগ্রেশন করাই, তখন আমরা অনেক কঠিন কঠিন টপ লেভেল ইন্টিগ্রেশন করাই। বাট ট্রাস্ট মি, তোমাদেরকে আমি ছোটো করতেছি না, এই ইউনিভার্সিটি ছোটো করতেছি না, এটা জাস্ট কোয়েশ্চেনের প্যাটার্ন দেখলে তুমি বুঝতে পারবা ফর্মুলার ম্যাথ আসে। ঠিক আছে, আমার কঠিন কিছু আসে না। তাহলে x⁴n কে ইন্টিগ্রেট করলে হয় x⁴n + 1/n+1, আমরা জানি। a⁴x ইন্টিগ্রেশন হচ্ছে a⁴x/ln a, e⁴x ইন্টিগ্রেট করলে e⁴xই থাকে, 1/x ইন্টিগ্রেট করলে ln x। আর ওভারঅল যে কোনো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাকে উল্টায় দিলেই ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে যায়, তাই না? তাহলে এটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা আশা করি অঙ্ক শুরু করতে পারি। এই দেখো ফর্মুলা আসছে ডিরেক্ট, ইন্টিগ্রেশন অফ x⁴n, ফর্মুলা আসছে ডিরেক্ট ln 2 dx। দেখছো অবস্থা, এই ln x মানে ln 2 dx ডিরেক্ট ইন্টিগ্রেশন চলে আসছে। এগুলা কোনো কথা? তাহলে এখানে যে তোমার ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো দেওয়া হয়েছে, এগুলো বেশি বেশি আসে। তো সাইন এক্সকে মাইনাস কস এক্স, এবার উল্টাবে কিন্তু, হ্যাঁ, কোসেক কট এক্সকে মাইনাস কোসেক এক্স, জাস্ট ডিফারেন্সিয়েশনের উল্টাটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে যদি আমাদেরকে লিমিট দিয়ে ইন্টিগ্রেট করতে বলে, তাহলে আমরা চেষ্টা করব ক্যালকুলেটর দিয়ে ফার্স্টে করা যায় কিনা সেটা দেখার। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি না যায় তাহলে তো নাই। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এইটাকে তুমি যদি ডিরেক্টলি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, তবে এটা করা লাগে না, রিয়ালিতে করাও লজ্জা। 4x³ ইন্টিগ্রেট করলে কী হবে, 4x 4/4 মানে 4 কাটা x4 বসায় দাও, ভ্যালু শেষ, 81 অ্যান্সার। ঠিক আছে, এগুলো করা লাগে। সাইন x ইন্টিগ্রেট করতে বলছে, এটা কোনো কথা? সাইন x ইন্টিগ্রেট করলে -1/a cos x + c, শেষ। এগুলো মানে কোনো ম্যাথের মধ্যে পড়ে এগুলো বলো? এগুলো একদমই ইজি। ঠিক আছে, আচ্ছা সামনে আগাই। দুটি ফাংশনের যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদের ইন্টিগ্রেট কী করতে হয়, আলাদা আলাদা করে করা যায়, তাই না? এই যে 7কে ইন্টিগ্রেট করবো 7x, -4e⁴x ইন্টিগ্রেট করবো হবে কি, -4e⁴x + c। এই তো এটা অ্যান্সার। এই দুটো সেম হয়ে গেছে অপশন। আচ্ছা, হরকে অন্তরীকরণ করে লব পাওয়া গেলে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, যদি নিচের এই হরকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে উত্তর হবে ln নিচেরটা + c। ঠিক আছে, এই দেখো 1 + 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2,
তাহলে উত্তর হলো লন 1 প্লাস 2x প্লাস সি। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্স করলে আসবে কি আসবে মাইনাস 2x আসবে। তাহলে তুমি একটা এক্সট্রা মাইনাস হাফ এখানে নিয়ে আসবা, তার ফলে কি বাকিটা লন 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি চলে আসবে। বোঝা গেল? তারপরে এখানে আমরা কি করতেছি, মাঝে মধ্যে যদি আমাদের নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হুবহু উপরের ফাংশন নাও আসে, আমরা জোর করে সেই সিচুয়েশন ক্রিয়েট করব যাতে করে এটা হয়, যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে। আচ্ছা, এখানেও দেখো এগুলো হলো বেসিক্যালি যে জেড ধরার অঙ্ক আর কি। সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে এইটা টোটালটা চলে যাইতো, তাহলে টেন জেডের ইন্টিগ্রেশন হইতো সেক স্কোয়ার জেড প্লাস সি, সরি টেন জেডের টেনের ইন্টিগ্রেশন হইতো লন সেক জেড প্লাস সি, ওইটাই আর কি এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখন আমরা আসি হচ্ছে একটু কঠিন কেসগুলোতে, যেই কেসগুলোকে দুইটা ফাংশন ভাগ আকারে আছে কিন্তু নিচেরটির মানে নিচেরটির অন্তরীকরণ উপরেরটি না, এই ধরনের কেসের জন্য আমাদের অনেকগুলো স্পেশাল ফর্মুলা দেয়া আছে কিন্তু। ঠিক আছে, এই 10x এর এই ফর্মুলাটা মাত্র ইউজ করলাম আগের স্লাইডে। আচ্ছা, তারপরে এখানে 1/a² - x² থাকলে 1/2x ln a + x / a - x হবে। আর এগুলো হচ্ছে তোমার ওই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো এখানে আবার রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশনগুলা করতে পারলাম। ওকে, ফর্মুলাগুলো তোমরা একটু দেখে নিবা, ফর্মুলা মুখস্থ করার কাজ তোমাদের, এই কাজ আমার না, আমি এদিক থেকে মুক্ত, পাশ করে ফেলেছি। ইন্টিগ্রেশন অফ dx বাই e⁻x প্লাস e⁻−x, এটা একটা স্পেশাল ম্যাথ। এখানে উপরে নিচে e⁻x দিয়ে গুণ দিতে হয়। ঠিক আছে, তাহলেই মনে হয় মিলে যায়। হ্যাঁ, উপরে নিচে e⁻x দিয়ে গুণ দিলে 1 + a² যে ফর্মুলা দেখলাম না একটা, কই জানি, আচ্ছা যে এইটার মতোই, এই ফর্মুলার আন্ডারেই তুমি ফেলে দিতে পারবা আর কি, সিম্পল। আচ্ছা, তারপরে দেখো এখানে সবগুলাই তোমার কিছু কিছু ক্ষেত্রে জেড ধরা বেটার, যেমন এখানে √/something এ থাকলে ভেতরেরটাকে z² ধরে ফেলবা। ঠিক আছে, z² ধরে ফেললে বাকি অঙ্ক করতে পারবা, এই আর কি। এইখানে মনে হয় x(e⁻x) কে z ধরলে সুবিধা হয়, এই যে x(e⁻z) ধরছে, তারপরে হচ্ছে অটোমেটিক্যালি উপরেরটা চলে যাবে, তারপরে সিম্পলি 1/cos² এ হচ্ছে sec² z, তাহলে sec² z কে ইন্টিগ্রেট করলে হবে tan z + c, শেষ। আশা করি বোঝা গেল। এই যে একই অঙ্ক আবার আসছে, এই যে বেসিক্যালি সবগুলাই ঘুরে ফিরে একই টাইপের অঙ্ক, জাস্ট একটু মাঝে মধ্যে চেঞ্জ করা লাগে। এই অঙ্কটা স্পেশাল ম্যাথ, এটা ডিওতে আসছিল যদিও। এইখানে এক্সকে x + 1 - 1 আকারে লিখে দুইটা ফাংশনে ভাগ করে দিতে হয়। এটার জন্য একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ e⁻x f(x) প্লাস f'(x) যদি কখনো দেখো তাহলে তার উত্তর হবে e⁻x f(x) প্লাস c। ঠিক আছে, e⁻x ইন্টিগ্রেশন অফ e⁻x f(x) প্লাস f'(x) যদি দেখো তাহলে তার উত্তর হবে e⁻x f(x) প্লাস c। এই তো। আচ্ছা, জেড ধরার অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি, এখানে জেড ধরা আবার নতুন করে শেখানো হয়েছে। আশা করি তোমরা এগুলো পারবা, এগুলো সিম্পল ম্যাথ। যেমন ইন্টিগ্রেশন অফ dx/1 + e⁻x, এখানে কি করবা বলো তো, এখানে উপরে নিচে মনে হয় e⁻−x দিয়ে গুণ দিলে সুবিধা হয় আর কি। ঠিক আছে, উত্তর হবে -ln 1+, এটা ডিরেক্টলি করা যায়, মাইনাস না, এটা তো বোঝাই যায়। হ্যাঁ, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা বানানোর জন্য উপরে নিচে e⁻x উপরে নিচে e⁻−x দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, তারপরে এই যে x প্লাস √x আছে নিচে, এখানে x = z², যেটা বললাম ওইভাবে ধরলে বেটার। ঠিক আছে, ধরার পরে ডিফারেন্সিয়েট করলে দেখবা চলে যাচ্ছে বেশিরভাগ অংশই, বাকিটা ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে মৌলিক সূত্রের কিছু সরলীকৃত রূপ দেয়া আছে, এগুলা হচ্ছে ওই যে a² - x², a² + x² যেগুলো দেখলাম সেগুলোর সাথে এখানে ডিফারেন্ট কিছু থাকলে কি হবে সেটা দেয়া আছে। আই ডোন্ট থিঙ্ক এগুলার আসলে আহামরি দরকার আছে। ঠিক আছে, তোমরা নর্মালটাই মুখস্থ রাখো, তাহলেই চলবে, সমস্যা নেই। আচ্ছা, ফাইনালি আমরা আসি ইউভি আকারের ফাংশন। যদি আমাদের ইউভি আকারের কোনো ফাংশন থাকে, তাকে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু একটা নিয়ম শিখছি, একটা ফর্মুলা শিখেছিলাম ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে, কিন্তু এবার আমরা শিখতেছি হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবা ফর্মুলাটার একটা শর্টকাট আছে, তার আগে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো এটার জন্য শর্টকাটটা হচ্ছে লিয়েট। ঠিক আছে, এল ফর লগারিদমিক, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রা, ই ফর এক্সপোনেনশিয়াল এন্ড টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই লিয়েট নিয়ম অনুযায়ী আমাদেরকে কি ধরতে হবে, যে আগে আসবে তাকে আমরা ধরবো ইউ, আর যে পরে আসবে তাকে আমরা ধরবো কি বলতো ভাইয়া,
ভি ধরবো। তাহলে লিয়েট নিয়ম অনুসারে আমরা আগে চুজ করে নিব যে কে ইউ আর কে ভি। আর এখানে একটা জিনিস মনে রাখবা, আরও সহজভাবে বলি, যে এখানে ইন্টিগ্রেটেড হয় সে বারবার ইন্টিগ্রেটেড হয়, দুইবার ইন্টিগ্রেটেড হয়। আর যে এখানে ইন্টিগ্রেটেড হয় না সে ডিফারেন্সিয়েটেড হয়। তাহলে তোমার হাতে যদি দুইটা ফাংশন থাকে যার একটাকে ইন্টিগ্রেশন করা সোজা আর একটাকে ডিফারেন্সিয়েশন করা সোজা, তাহলে তুমি বেসিক্যালি যাকে ইন্টিগ্রেশন করা সোজা তাকে ধরবা ভি। এই দেখো ভি এখানে একবার ইন্টিগ্রেট হয়, ভি এখানে আরও একবার ইন্টিগ্রেট হয়, ঠিক আছে, দুইবার ইন্টিগ্রেট হয় হচ্ছে কিন্তু ভি। কিন্তু ইউ কিন্তু ইন্টিগ্রেট হচ্ছে না, ইউ হচ্ছে ডিফারেন্সিয়েটেড। বোঝা গেছে? সুতরাং ইউকে আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করি আর ভিকে আমরা করি হচ্ছে ইন্টিগ্রেশন। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে ইউ ভি দিয়ে প্রচুর ম্যাথ আসে পরীক্ষায়, এবং এইখানে আসছেও দেখো, এই যে তোমার, এটা তো ইউভির ম্যাথ না, এটা তো সোজা, এটা তো সিম্পল ম্যাথ ছিল, লন এক্স ছিল। তো তাহলে তুমি জাস্ট 1/x কে জেড ধরলেই তুমি বাকিটা করতে পারো, সরি লন এক্স কে জেড ধরলে 1/x dx হয়ে যাবে। এটা ইউভির ম্যাথ না, এটা সোজা ম্যাথ, জেড ধরার ম্যাথ, ঠিক আছে। ইউভির ম্যাথ খুঁজতেছি আমি। এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা একটা ইউভির ম্যাথ। তাহলে এখানে কাকে তুমি কি ধরবা চিন্তা করো একটু। তুমি দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে সোজা 1, এক্স কে ইন্টিগ্রেট করলে x²/2 কঠিন। তাহলে এক্স কে আমরা ধরবো হচ্ছে, এক্স কে আমরা কি করব, জাস্ট ডিফারেন্সিয়েট করব। আর ই টু দি পাওয়ার এক্স করলে ইন্টিগ্রেট, এর কারণে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে তো আমার জন্য সোজা, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক না ইউভি দিয়ে করে দেখানো উচিত অ্যাটলিস্ট। এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কি আসবে বলো, কাকে ইউ ধরছি কাকে ভি ধরছি। এই যে তোমার এই ফর্মুলা অনুযায়ী যদি তুমি যাও, এক্সপোনেনশিয়াল আগে না এলজেব্রিক আগে, এলজেব্রিক আগে, তাহলে এলজেব্রিক যেটা আছে সেটাকে আমরা ধরবো ইউ, ঠিক আছে। তাহলে এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলাম, এই যে ই টু দি পাওয়ার এক্সই থাকলো। ওকে, তারপরে কি করব, মাইনাস দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন সাইন দিলাম, ইন্টিগ্রেশন সাইন, এই এক্সকে ডিফারেন্সিয়েট করবো, আসলো 1। তারপরে কি আবার ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলাম, এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলাম ডিএক্স। তাহলে এইটা হলো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্সকে আবার ইন্টিগ্রেট করলে আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স ই টু দি পাওয়ার এক্স, ও এখানে তো ভ্যালু আছে, আচ্ছা বসাই দিছি, প্লাস সি নাই, এটা হচ্ছে অ্যান্সার। তবে আমাদের লিমিট হচ্ছে কত ভাইয়া, 0 থেকে 1। তাহলে আগে 1 বসাই, 1 বসাইলে আমাদের এটা আসতেছে ই মাইনাস ই, ই টু দি পাওয়ার 1 হলো ই মাইনাস ই টু দি পাওয়ার 1 ই। 1 বসাইলে এটা 0 চলে আসতেছে, মাইনাস 0 বসাই, 0 বসাইলে এই টার্ম পুরোটা কাটা, আর এই টার্ম আসবে হচ্ছে -1। তাহলে -1, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে +1, অ্যান্সার হচ্ছে এ, হয়ে গেল, ঠিক আছে, সিম্পল। তাহলে ইউভির এরকম সিম্পল ম্যাথই আসবে। সবসময় মনে রাখবা, ইন্টিগ্রেশন তোমাকে আউট অফ দ্য বক্স কিছু দিবে না কৃষিতে, ট্রাস্ট মি, ঠিক আছে, ট্রাস্ট মি অন দিস, আউট অফ দ্য বক্স কিছু দিবে না, তোমাকে জাস্ট মাথা খাটায় সহজে কিভাবে করা যায় সেটা বের করতে হবে। তাহলে এখানে যে আপার লিমিট লোয়ার লিমিট বসানো শিখাইছে, আমরা অলরেডি এগুলো সলভ করে আসছি, তাই না, আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসাতে পারি। এই দেখো সবই আসলে তোমার সহজ সহজ অঙ্ক, বোঝার মধ্যে অঙ্ক, আহামরি কঠিন কিছু নাই। আর এই উপবৃত্তের জন্য মনে রাখবা ক্ষেত্রফল হলো পাই এ বি, ঠিক আছে, টোটাল ক্ষেত্রফল হলো পাই এ বি। আর যে কোনো একটা পার্টিকুলার কি বলে চতুর্ভাগের মধ্যে হলো 1/4 ইন্টু পাই এ বি, ঠিক আছে, কোনো একটা চতুর্ভাগের মধ্যে হলো হচ্ছে 1/4 ইন্টু পাই এ বি। আচ্ছা, এই আর কি। সো ওভারঅল আমাদের ইন্টিগ্রেশন মনে হয় শেষ, এইগুলা তোমরা দেখে নিবা। এইখানে হচ্ছে আচ্ছা কিছু আবদ্ধ ক্ষেত্রফলের ম্যাথ আছে, এই আবদ্ধ ক্ষেত্রফলের ম্যাথগুলার জন্য আমাদের কিছু ফর্মুলা ছিল, ফর্মুলাগুলো এখানে লেখা হয় নাই, ফর্মুলাগুলা তোমরা পেয়ে যাবা। এই কোর্সের সাথে মনে হয় জিএসটির ক্লাসগুলোকে অ্যাড করা হয়েছে কিনা, আমি জিএসটির ক্লাসে অনেক ভালো মতো ফর্মুলাগুলো লিখে দিছি, রাইট নাও আমার খেয়াল নাই। যাই হোক, এগুলো একটু দেখবা, ঠিক আছে, ফর্মুলা দেখবা, কিসের ফর্মুলা আই এম রিয়েলি সরি, ক্লাসের মধ্যে দেখাতে পারলে খুব ভালো হইতো, বাট রাইট নাও আমার কাছে নাই। ক্ষেত্রফলের ফর্মুলা, কখন ক্ষেত্রফলের ফর্মুলা, যখন একটা কোনিক্সের সাথে একটা সরলরেখা বা দুইটা প্যারাবোলা y² = x জাতীয় প্যারাবোলা আবার x² = y জাতীয় প্যারাবোলা যখন হচ্ছে, তখন সেইগুলার ক্ষেত্রফলগুলা কত কত আসে এগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এই দেখো ডিরেক্ট ফর্মুলা ম্যাথ আসছে, ঠিক আছে, সুতরাং তোমার আহামরি কষ্ট নাই, দেখো ডিরেক্ট ফর্মুলা ম্যাথ আসছে, ভ্যালু বসাবা। আর এই যে আবদ্ধ ক্ষেত্রফলের ম্যাথ আছে কিছু, এই আবদ্ধ ক্ষেত্রফলের ম্যাথগুলা খেয়াল করে দেখবা, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে।
এই আর কি ওভারঅল। এই দেখো এই ম্যাথটা বহুবার আসছে, এই ম্যাথটা ভালো করে করো তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বহুবার এগ্রিকালচারে দেখলাম রিপিট হচ্ছে বারবার, ঠিক আছে? এই ম্যাথটা করে ফেলো। তাহলে ওভারঅল ইন্টিগ্রেশন থেকে আমরা যেটা বুঝলাম যে আমাদেরকে খুব ভালো করে ফর্মুলাগুলো খেয়াল রাখতে হবে। ইউভি থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, আবদ্ধ ক্ষেত্রফলের অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এছাড়া নর্মাল কিছু ম্যাথ আসবে যেখানে হয়তো তোমাকে জেড ধরে একটা 2 লাইন করতে হবে। কখনোই 2-3 লাইন 4 লাইনের উপরে ম্যাথ করতে হবে, এবং ইন্টিগ্রেশনের ম্যাথ তোমাদের কৃষি উচ্চ পরীক্ষায় আসবে না বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? আমার একটু ঠান্ডা লেগে গেছে, এসিতে বসে বসে অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভয়েস অনেক ডিস্টর্ট হয়েছে ক্লাস নেওয়ার মধ্যে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোনো অঙ্ক না বুঝে থাকলে ইউ ক্যান অলওয়েজ রিচ মি আউট। এই তোমরা মনে হয় আমার নাম জানো না, ক্লাসের শেষে নাম দেখাচ্ছি, অনেকেই চিনবা, অনেকেই হয়তো চিনো না। তাহলে আমার নাম হচ্ছে ভাইয়া আকিব আহমেদ প্রত্যয়, এই নামে আমার ফেসবুক আইডি আছে। ইউ ক্যান রিচ আউট টু মি যে ভাই কি পড়াইছেন এগুলা বুঝি নাই কিছু। খুব বেশি সময় হয়তো আমি তোমাকে দিব না, বাট অ্যাটলিস্ট আমি বলে দিব যে এখান থেকে একটু দেখে নাও, ঠিক আছে? আর ভাল লাগে স্টুডেন্টরা। আরেকটা কথা, এই তোমরা মেসেজ দাও না। গুচ্ছর বলে আবার অনেক মানে ফাইজলামি করছে আমার সাথে, গুচ্ছের ক্লাস করছে, কোর্স করছে, সব করছে, এরপর আমাকে বলে নাই যে চান্স পাইছে, ঠিক আছে? এগুলোতে কষ্ট পাইছি আমি। কৃষিতে যারা যারা চান্স পাবা ডিরেক্টলি আমাকে টেক্সট দিবা যে ভাই চান্স পাইছি আলহামদুলিল্লাহ, পজিশন এত, ঠিক আছে? দোয়া করবো মন থেকে, না দিলেও দোয়া করবো, বাট তারপর ভালো লাগে আর কি, সেলফ স্যাটিসফ্যাকশন। সো আজকের ক্লাস ভাই এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের 2টা ক্লাস আছে, সেই 2টা ক্লাসে। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।